হ্যালো, শোনা যাচ্ছে? বলছি শোনা যাচ্ছে? হ্যালো, এবার শোনা যাচ্ছে। তাহলে একটু ভাই লিখে দাও, আরম্ভ করব কি? দেবোত্তম গোস্বামী, রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড শোনা যাচ্ছে। কেউ একটু লিখে দিন যে আমি আরম্ভ করব। আর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আরম্ভ করব নাকি ওটা লিখে দেবেন একটু। আচ্ছা, সবাই আসুক, একটু অপেক্ষা করি। বাহ, ঠিক আছে। হ্যাঁ, আসুক আসুক। ঠিক আছে। ওর নেটটা হঠাৎ সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই আসুক, একটু অপেক্ষা। শোনা যাচ্ছে মনের আরম্ভ করব কি একটু প্লিজ লিখবেন। আরম্ভ করব কি সেটা একটু লিখবেন। শোনা যাচ্ছে, কৌশিক রয় বলছেন। একটু লিখে জানালে ভালো হতো আরম্ভ করবো কিনা। রমলা মুখার্জি, দেবোত্তম গোস্বামী, 16 কন্টাক্ট দেখাচ্ছে। শোনা যাবে যাবে। রমলা মুখার্জি, দেবোত্তম গোস্বামী, মনের মানুষ, শীষ মোহাম্মদ সিসান, পুরবী পলি চ্যাটার্জি। শুরু করব? ঠিক আছে, শুরু করছি। নমস্কার। রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক চিঠিপত্রের অনুষ্ঠান মনের খামে সকলকে স্বাগত জানাই। অক্টোবরের দ্বিতীয় পক্ষের বিষয় নিয়ে হাজির হয়েছি। হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা বিষয় নির্বাচন করেছেন কৌশিক রায় মহাশয়। আর যার দপ্তরে চিঠিপত্র এসেছে তিনি হলেন দেবোত্তম গোস্বামী। চিঠিপত্র পাঠে আমি নাসিমা বেগম বুলু। নমস্কার। গ্রুপের সকল সদস্যা ও অ্যাডমিনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। ওপার বাংলার অ্যাডমিনদের আমার আদাব ও নমস্কার। আমি এই জানিয়ে অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার আগে একটি স্বরচিত গান গাইব।
আবার একটা আনন্দ খবর দেবো আমি। আগে একটা স্বরচিত গান করছি। বাউল বৌরে, বাউল বৌরে, তোর একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, আমি তখন মাঠে কাটি ধান। একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং। বাউল বৌরে, তোর একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, আমি তখন মাঠে কাটি ধান। একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং। তুই যখন গানের সুরে, আমি তখন কাস্তে ধরে। তুই যখন গানের সুরে, আমি তখন কাস্তে ধরে। ঘ্যাস ঘ্যাস কাটি ধান। একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং। ধানের আটি বানতে বানতে, তোর গান শুনতে শুনতে, ধানের আটি বানতে বানতে, তোর গান শুনতে শুনতে, ভেঙে যায় মান অভিমান। একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং। বাউল বৌরে, তোর একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, আমি তখন মাঠে কাটি ধান। একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, একতারাটা বাজে যখন টুংটাং টুংটাং, টুংটাং টুংটাং, টুংটাং টুংটাং, টুংটাং টুংটাং। গানটা রচনা করেছিলাম 2013 সালে। আজকে হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা বিষয়ে এই গানটায় আমার মনে হলো গাই। আর গলা আমার বসে গেছে, কিন্তু তবুও জোরে গাইলাম। খুব ভালো বলেন আপনি। আমার পুরবী পলি চ্যাটার্জি বোন বলছে, জোর শব্দ ও মনে হচ্ছে ফুলকুমার বেরা। খুব সুন্দর গানের কথাগুলো, বাহ, খুব ভালো লাগলো। আর আমি একটু চিঠি পড়বো। চিঠি পড়ার আগে আমি আনন্দ খবর দেবো বলেছি, আনন্দের খবর। এবার আপনারাই ধরে নিন আমি কি আনন্দ দিতে পারি, কিন্তু মোটামুটি সবার জানাই আছে। হ্যাঁ, তবু আমি আনন্দ সংবাদটা আনন্দ করেই দিচ্ছি, আপনারা শুনুন। রাত পোহালেই কালকে 1 নভেম্বর, কিন্তু সেটাই দিচ্ছি খবরটা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবার প্রতি জানাই হেমন্তের উষ্ণ শুভেচ্ছা। প্রকৃতির কোলে এখন হেমন্তের শান্ত পরশ, শিশির ভেজা সকাল, রোদের মোলায়েম হাসি, আর তারই মাঝে আজকের মনের খামের বিষয়, হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। কিন্তু আজকের এই পর্বের সঙ্গে জড়িয়ে আছে আরো এক বিশেষ আনন্দ। রাত পোহালেই বলেছি না 1 নভেম্বর। 1 নভেম্বর আমাদের প্রিয় পরিবার রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের জন্মদিন। হ্যাঁ, এই দিনই শুরু হয়েছিল আমাদের এই ভালোবাসার যাত্রা। সুর আর স্নেহের গাঁথা এক সুন্দর পরিবার। তাই আজকে হেমন্তের আঙিনায় যে স্নেহের ফোঁটা ঝরে পড়ছে, সেটি যেন হয়ে ওঠে আমাদের বন্ধনের প্রতীক। এই পরিবার, এই ভালোবাসা, এই একতার গল্পই হোক আমাদের আসল উদযাপন। চলুন সবাই মিলে বলি শুভ জন্মদিন। আপনারাও আমার সঙ্গে বলুন শুভ জন্মদিন। কার শুভ জন্মদিন? রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের শুভ জন্মদিন কালকে পালন করা হবে। সমস্ত সদস্য বন্ধুদের কাছে আমাদের এই
পরিবারের জন্মদিন উপলক্ষে কবিতা অথবা গদ্য আকারে একটি নিবেদন এবং সঙ্গে শুভেচ্ছা বার্তা ভিডিও রেকর্ড আকারে আমাদের পাঠাতে আহ্বান করা হচ্ছে। ভিডিও পাঠাবেন শুধুমাত্র এই নাম্বারে, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 8927014134 দেবোত্তম গোস্বামী। আমি আবার দেবোত্তম গোস্বামীর নাম্বারটা বলছি, 8927014130 এবং আমারও নাম্বার আছে, আমি নাসিমা বেগম বুলু, 9233141748। এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই রেডিও লার্ভাসের জন্মদিন উপলক্ষে আপনাদের যা মনে হবে কবিতা আকারে লিখতে পারেন, গদ্য আকারে একটি ভিডিও করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কাছে এইসব চাই। কালকে আমরা রেডিও লার্ভাস জন্মদিনের শুভ জন্মদিন পালন করব, এই আমাদের আশা। আপনাদের আশা পূর্ণ হোক। আমাদের অ্যাডমিন আমরা সবাই এক হয়ে এক পরিবারে আছি, খুব ভালো লাগার জিনিস এটা। তাহলে আপনারা অবশ্যই নাম ঠিকানা দেবেন, ভিডিও করুন আর যাই করুন অবশ্যই নাম ঠিকানা দিয়ে আমাদের কালকে জন্মদিনে পাঠাবেন। আপনাদের অনেক ধন্যবাদ। এখন এসে গেছে, এটা দারুণ লাগলো, খুব ভালো শোনা যাচ্ছে। এটা দারুণ লাগলো শীষ মোহাম্মদ সিসান, আর খুব ভালো শোনা যাচ্ছে পূরবী পলি চ্যাটার্জি, সেটা তো শোনা যাবেই। আমার গলা কিন্তু খুব জোরে। আর এসেছেন মানিক কুমার হাজরা দাদা ভাই, আবারও শীষ মোহাম্মদ সিসান। এই নম্বরটা দিলে রেডিও আগরতলা দেখাচ্ছে, কোন নম্বরটা আমি তো বুঝলাম না। তারপরে রয়েছে শর্মিষ্ঠা দত্ত, আমি এবার চিঠিপত্র শুরু করব। আর আনন্দ সংবাদটা পেয়ে আপনাদের কেমন লাগছে এটাও লিখবেন। আমার চিঠি পড়া কেমন লাগছে, আমি একটা স্বরচিত গান করলাম। যাই হোক, এবারে আমি চিঠিপত্রে আসব। মনের খামের অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ছিল হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। তো যে বিষয় নির্বাচন করেছে কৌশিক রায় মহাশয়, তাকে আপনারা সবাই ধন্যবাদ দেবেন। আমি এটা বলে দিচ্ছি, কেন বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা বিষয়ে আজকে পর্যন্ত যতগুলো বিষয় হয়েছে একটা বিষয়ে দুটো সুবাস পাচ্ছেন, সেটা আপনারাই বলবেন, তারপরে আমি বলবো। একটা বিষয় দিলে আপনার কি দুটো সুবাস পাচ্ছি, এর জন্য কৌশিক রায়কে অসংখ্য ধন্যবাদ। আর যার দপ্তরে চিঠিপত্র আসছে দেবোত্তম গোস্বামীকেও ধন্যবাদ। তো আপনারা এটা অবশ্যই যে লিখবেন যে হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, এখানে দুটো কি সুবাস, অনেক সুবাস পাওয়া যায় কিন্তু বিষয়টাতে দুটো সুবাস পাওয়া যাচ্ছে, এটা আপনারা লিখুন। তারপরে আমি বলছি। এখানে এসেছে সজল কর্মকার, আবার চলে এসেছেন নাসিমা দিদিভাই, স্বাগত। আচ্ছা, আপনাকেও স্বাগত। মানে আমার খুশি তো আপনাদেরকে নিয়ে, একা একা তো খুশি হয় না। আর এই জন্য বারবার রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। মানে আমি এতে অভিভূত ও আপ্লুত, আপনারাও অভিভূত হবেন। চিঠি লিখছেন, আপনারা লিখছেন, তাই আমি পড়ব। এবার শুরু করি দাদা ভাই। আমার হাতে প্রথম চিঠিটি এসেছেন, উনি হচ্ছেন যে প্রথম চিঠি পাঠিয়েছেন তার নাম হচ্ছে স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ডাক হানুভুয়া, জেলা পূর্ব মেদিনীপুর,
সূচক 721625। স্বপন কুমার প্রামাণিকের চিঠি, প্রথম চিঠি। হৈমন্তিক মনের খামে এখন বাংলায় শারদা বসানে ভোরের মাধুরীতে সুললিত বৈতালিক অরুণালোক বিধৌত মনময় আঙিনা জুড়ে দুর্বাদলে দীপ জেলে শিশির সীমিত নয়নে গীতিবিধুর দীপিলিকায় আলোর জোয়ার আকাশ সামিয়ানায় তারার সলমাজরি ধরণীর আঁচল ভরে সোনার ধান কুহেলিকা করে উদ্ঘাটন আলোয় জাগে আনকোরা যামিনী উৎসব বিতানে ভাই ফোটার তোড়জোড় বনেদের বুকের মঞ্জুষায় সংরক্ষিত মধুর আবাহনী ভাইয়ের কপালে দিলাম ফোঁটা অভিজ্ঞান স্বর্গম ফোটে বুঝি কোমল দুর্বার শ্যামল কিরিটে কবুলায়ের দলে দলে তাই তো নিশিজল আলিম্পন এসো ভুবনের যত ভাই আছো বনের আঙুলে পরগো ললাটে স্নেহের টিপ হেমন্ত লক্ষ্মীর সব উপাচার সাজানো তো ভাই বোনের স্নেহ সিঞ্চিত এই মিলন বেলায় নিবেদনে স্বপন কুমার প্রামাণিক, ডাক ও গ্রাম হানুভুয়া, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। উনি খুব সুন্দর একটি চিঠি লিখেছেন। একটি বিষয়ে আমরা এখানে দুটি কি সুবাস পাচ্ছি সেটা আপনাদেরকে বলতেই হবে। আর এই চিঠি আমার এত ভালো লাগলো, চমৎকার শব্দচয়ন। এখানে লেখা আছে আকাশ সামিয়ানায়। সামিয়ানা কথাটা শুনলেই ছোটবেলাটা মনে পড়ে যায়। আমরা সামিয়ানা নিয়ে আমরা স্কুলে পাঠ্য বইয়ে পড়েছি, আকাশ সামিয়ানা তারার সলমাজরি। বা খুব সুন্দর শব্দচয়ন। আর উনি আনকোরা যামিনী, মানে রাতও নতুন হয়। আমরা ভোর হলে সকালকে বলি নতুন সকাল, কিন্তু রাতও নতুন হয়, সব কিছুরই নতুন হয়, পুরনোও হয়। বেশ ভালো লাগলো। আচ্ছা, এবার আমি পরের চিঠিতে যাব। পরের চিঠিটা লিখেছেন ছোট্ট একটা ছড়া আকারে, খুব সুন্দর একটা ছড়া, ছোট্ট আকারে। চিঠিটি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। শরৎ শেষে হেমন্ত এলো, বিদায় নিয়েছে বর্ষা। আমন ধানের হাসি দেখে কৃষক পেল ভরসা। শরৎ শেষে হেমন্ত এলো, পরিযায়ী নিয়ে সঙ্গে। প্রকৃতি রানী সাজলো আবার নিত্য নতুন রঙ্গে। শরৎ শেষে হেমন্ত এলো, এলো যে দীপাবলি, আলোর ছোঁয়ায় কাটলো মনের দ্বিধা দ্বন্দ্বগুলি। শরৎ শেষে হেমন্ত এলো, এলো যে ভাতৃদ্বিতীয়া, দিদির হাতে ফোঁটায় পেলাম মাতৃ স্নেহের ছায়া। খুব সুন্দর এই ছোট্ট ছড়াটি। তো দিদির হাতে ফোঁটা পেলাম মাতৃ স্নেহের ছায়া, এই লাইনটা একটু ছোট্ট, কিন্তু এর ভালোবাসা কিন্তু অনেক বড়। যে কথা মানে কি, সব কথা মাকে ছেলেরা বলতে পারে না, সব কথা বলতে পারে না, কিন্তু সেটা বলে হালকা হবে কার কাছে? দিদির কাছে, বড় দিদির কাছে। তো এই দিদির কথা, ভাই বোনের প্রেম ভালোবাসা যাই হোক অটুট থাক। এই ছোট্ট কবিতাটা দ্বিধাদ্বন্দ্বগুলি কাটিয়ে দিতে বলছে। অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব কেটে যাক মানুষ মানুষের জন্য। সত্যি এই চিঠিটা আমার ছোট্ট হলেও খুব ভালো লেগেছে। তো যখন আমরা কোনো কিছু পড়ি বা গান করি, তার অবশ্যই মানে থাকে। প্রতিটা জিনিসের মানে ছাড়া কিছু হয় না। তো আবারও লিখবেন ভাই, খুব ভালো লাগলো। শব্দ সংখ্যা এত সীমিত, এত সুন্দর। অভিজিৎ মণ্ডলের চিঠি, শশাপোতা থেকে। আমি হয়তো একটু বেশি বকবক করছি, যাই হোক। এখানে শীষ মোহাম্মদ সিসান কি প্রথম দিয়ে তারপরে একটা তারপরে ঈদ। আপনার কথাটা কি সেটা বুঝলাম না। শ্রুতি দাস লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান। ও ছবি সিনহা বসু, উনি এসেছেন
আচ্ছা, আমার বোন হয় রায়। খুব সুন্দর অনুষ্ঠান, চিঠিটি খুব সুন্দর লাগলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের দপ্তরে যতগুলো চিঠি এসেছে খুব মিষ্টি চিঠি, ভালোবাসার চিঠি, ভালো লাগার চিঠি। তার মধ্যে একটি চিঠি মানে দুঃখের এসেছে, সেটা আমি পরে পড়ছি, এখনো সেটা আসেনি। আপনার কাজ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কবিতা, অভিজিৎ মণ্ডলের কবিতা খুব ভালো লাগলো। বা খুব ধন্যবাদ। না না, ঠিকই বলছেন। আমার মানে বোন আমার সঙ্গে সবসময় সাপোর্টে আছে, পুরবী পলি চ্যাটার্জি। আমি বক বক করছি বলেছি বলে বলছে না না ঠিক আছে। আর তাছাড়া এটাই সুযোগ বক বক করার, চিঠিও পড়বো, কথাও বলবো, গান করলাম, একটা সুন্দর আবৃত্তি করব। সুন্দর আমি বললে হবে না, আপনারা বলবেন। ঠিক আছে, এবারে আমি যে চিঠিটি পড়ব ওই অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের চিঠি, মনের খামে হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। তো আপনারা এখনো কেউ লেখেননি যে এই বিষয়টাই দুটো সুবাস কি আছে, আমি বলে দিচ্ছি পরে। প্রিয় মনের খাম, লিখেছেন সিস মোহাম্মদ সিসান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। শরৎ শেষ হয়নি, হেমন্ত এসে গেছে। জড়ো করা আছে ধান, মাঠের মধ্যে রাখানো ডালগুলোই বসে আছে পেঁচা। দূরে গ্রাম, দীপাবলির আলোয় ঝকঝক করছে অন্ধকার, এখনো যায়নি। কালের মধ্যে লালের ছিটে বোনেরা শিশির তুলে নিচ্ছে ঘাসের ডগা থেকে। চন্দন ঘষা হবে ভোরের শিশিরের সাথে মিশিয়ে ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা দেয়া হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই যেন হয় লোহার গোটা। যমুনা দেয় জমকে, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তারপর খুলে যাবে স্কুল, চাষি ব্যস্ত হয়ে যাবে, বাকি থাকবে আর এক উৎসব নবান্ন। 12 মাসে 13 পার্বণ, হেমন্তের আঙিনায় ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা। আগামীকাল গ্রীষ্মের গোলা ভরে উঠবে সোনালি ধানে। এইভাবে চিঠি শেষ করেছেন পাইকপাড়া, নলহাটি থেকে সিস মোহাম্মদ সিসান, জেলা বীরভূম। পাকা ধানের সোনালি শীষগুলো চাষি ভাইকে অভিভূত করে। এই সময় চাষিরা ধান কাটে, ধান তোলে খামারে খামারে। তখন তো নতুন চালের লবান হয়, নবান্ন হয়। আর চিঠিটাই রয়েছে বোনেরা শিশির তুলে নিচ্ছে ঘাসের ডগা থেকে, চন্দন ঘষা হবে বলে। অপূর্ব অপূর্ব এই লাইনটা। ঘাসের ডগা থেকে কতটুকু আর শিশির পাওয়া যায়, কিন্তু অতটুকু, ওইটুকু শিশিরে ভাই বোনের অনেক ভালোবাসা পাওয়া যায়। এই ভালোবাসা মানে কি বলবো, এটা একটা উৎসব, কিন্তু এই ভালোবাসা চিরদিন ভাই বোনের বুকে অটুট থাকবে। খুব সুন্দর একটা চিঠি। আর আমরা যখন মানে নাক ফুটাতাম তখন আমি এই ঘাসের মানে শিশিরটা দিতাম, দাদি বলতো। তো সেই কথাটা মনে পড়ে গেল। চন্দনটা বাটা হবে ওই শিশির দিয়ে, ভাই লিখেছেন। আমি তখন যখন চিঠিটা সকালে পড়ছিলাম বারবার নাকটা হাত দিয়ে দেখছিলাম যে এই নাকে তো আমার দাদি বলতো এই ঘাসের শিশিরটা দে, নাক ব্যথা কমে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো ভাই। আপনারা এমনিভাবেই আমাদের পাশে থাকবেন, মানে মনের খামের সঙ্গে থাকবেন। সবাই রয়েছেন, সজল কর্মকার, ফুলকুমার বেরা, পুরবী পলি, মানিক কুমার হাজরা দাদা ভাই, সবাই আছেন। আর পুরবী আবার লিখছে, বাহ অনবদ্য অপূর্ব কলমের সৃষ্টি। হ্যাঁ, সব কলমকে মানে যারা লিখছেন, যারা লিখেছেন সবাইকার কলমকে আমি কুর্নিশ করি, আর যারা লিখছেন তাদেরকেও আমি সালাম জানাই। আচ্ছা ঠিক আছে, আবার চিঠি পড়ব। এবারে চিঠিতে পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, বিধানচন্দ্র সান্যাল,
বাংলার প্রতিটি ঋতু যেমন আপন বৈচিত্র্য ও সৌন্দর্য আছে, তেমনি হেমন্তরও আছে অনিন্দ্য কান্তি সৌন্দর্য। মানুষের মনকে মোহিত করে হেমন্তের সোনালী প্রকৃতি, হালকা হিমেল বাতাস, জনবসতিহীন বিস্তৃত সোনালী মাঠ ঘাট, সব মিলিয়ে সৃষ্টি হয় অপূর্ব দৃশ্য, যা মানব মনকে প্রফুল্ল রাখে। শিশির স্নাত সকাল, কাঁচা সোনা রোদ মাখা স্নিগ্ধ সৌমধুপুর, পাখির কলকাকুলি ভরা ভেজা সন্ধ্যা, আর মেঘ মুক্ত আকাশে জোছনা ডোবানো আলোকিত রাত হেমন্তকালকে যেন আরো রহস্যময় করে তোলে সবার চোখে। প্রকৃতিকে এনে দেয় ভিন্ন মাত্রা। হেমন্তে ভাইফোঁটা হলো কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত একটি উৎসব। এই উৎসবে ভাই ও বোনের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন প্রকাশ করে, যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেন। এই উৎসবটি ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া নামেও পরিচিত। এই বলেই উনি চিঠি শেষ করেছেন। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল। উনি খুব সুন্দর চিঠিটি লিখেছেন। ভাই বোনের ভালোবাসার কথা তো প্রত্যেকটা চিঠিতেও আছে, এখানেও আছে। অবশ্যই ভাই বোনের ভালোবাসা সারা জীবন অটুট থাক, এই চাইব, এই কামনাই উনি করেছেন। মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়, সম্প্রীতির বন্ধন, অনেক কিছুই এখানে পাওয়া যায়। সোনালী মাঠঘাট সব মিলে উনি হেমন্তের যে সোনালী মাঠঘাট, হেমন্তের কালটা যে কি সুন্দর একটা কাল, ঋতুদের মধ্যে উনি মনে হচ্ছে চতুর্থ ঋতু হেমন্তকাল। তো চতুর্থ ঋতু আমাদের খালি খুবই মুগ্ধ করে। এইভাবে উনি লিখেছেন। দাদা ভাই বিধানচন্দ্র সান্যাল, আপনি আবারও লিখবেন। আমার খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। সেদিন পেপারে পড়লাম, এই কদিন আগে পেপারে পড়লাম ভাইফোঁটায় নাকি চিত্রগুপ্তর পুজো করা হয় ভীষণ মহা ধুমধামে, মানে হুগলি জেলাতে ভীষণ লোকজন নিমন্ত্রণ করে, মানে যেমন খিচুড়ি ভোগ এইসব খাওয়ানো হয়, ওটা ভাইফোঁটাতে ওরা ওই হুগলি জেলার ওই আরামবাগের ওইদিকে পেপারটা পড়লাম, পড়ে খুব খুশি হলাম। এইভাবেই আমরা সমৃদ্ধ হচ্ছি। না ঠিকই বলেছেন, ঠিক আছে, খুব ভালো লিখেছেন, একদম ঠিক কথা। হ্যাঁ, সুন্দর সুন্দর চিঠি, সহজ সরলতায় আবেগঘন কথায় সুন্দর হচ্ছে দিদি। আমি চিরকালই সহজ সরল, আমি যেন এমনিই থাকি, আপনারা আশীর্বাদ করবেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, সব চিঠি শুনবেন। ভাই বোনের মধ্যে এক অটুট ভালোবাসা তৈরি হয়। শিশিরে বেটে চন্দনের ফোঁটা ভাইয়ের কপালে, এক অনবদ্য ভালোবাসা, স্নিগ্ধ শিশির আর চন্দনের ঠান্ডা প্রলেপ। হ্যাঁ, খুব সুন্দর কথা, আপনার চিঠিও খুব সুন্দর। আর যতগুলো চিঠি পড়লাম সবই খুব সুন্দর। এবার আমি আর একটা চিঠি ধরছি। আবার একটা আনন্দের খবর দিয়েছি, ওই আনন্দ খবর আবারও থাকবে। আমি আবারও কবিতা শোনাবো, কেমন হয়েছে বলবেন। আর হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, এই চিঠিতে, সব চিঠিতে দুটো করে সুবাস পাই। দেখুন, হেমন্তকে পাচ্ছি, আবার ভাইফোঁটা পাচ্ছি, তাই না? কত খুশি। এইটুকু মানে আমাদের 100 শব্দের মধ্যে চিঠি লেখা, তার মধ্যে সব চিঠি আমাদের মানে শব্দ সংখ্যা ওপরে বেঁধে রেখে আপনারা এত সুন্দর সুন্দর লিখেছেন। দু একটা চিঠি হয়তো একটু বড় হয়েছে, তাতে কি। আচ্ছা ঠিক আছে, এবারে পড়ব। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘরিয়া থেকে উনি লিখেছেন হেমন্ত রাঙিনায় স্নেহের ফোঁটা নিয়ে ছোট্ট চিঠি। আমি বারবার বলবো ছোট্ট চিঠি, কিন্তু বড় বড় আশা আছে এখানে। শরতের আশ্বিন আসার সাথে সাথে হেমন্তের এই স্পর্শ, স্নেহের স্পর্শ যেন মিশে চারদিকে। হেমন্তের এই শান্ত হাওয়াতে মন মেখে আছে
স্নেহেতে ছোট্ট বোনের ফোঁটা, ভাইয়ের কপালে এ যেন এক বন্ধন ভাই। বোনের মাঝে যা কোনো দিন ছিন্ন হওয়ার নয়, আমাদের সাধনা হওয়া উচিত যাতে কোনো বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি পরস্পরের। এটাই তো ভাই বোনের স্নেহ। হেমন্তের এই স্নেহ মাখা এই মনের নীড়ে এই স্নেহ আদর জড়িয়ে এই মন প্রাণে ভাই সাধনা করে যেন তার বোন সুখে থাকে। বোনের সাধনা ঠিক তাই, মিষ্টি মুখের সাহায্যে আলিঙ্গন করে। তাই ভাইফোঁটা হলে মিষ্টি মুখ হয়, কি সুন্দর থালাটা সাজিয়ে কত কি আনে, ধান দুর্বা আরও অনেক কিছু আনে, আমি হয়তো অতটা জানি না। চিঠিটি এইভাবে শেষ করেছেন পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘরিয়া। খুব ছোট্ট চিঠি, বড় আশা বড় ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা অটুট থাক, সবাই বলবে, আমিও বলছি। আর এই আজকে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমার সব ভাইদের মনে পড়ছে, দাদাদের মনে পড়ছে, মনের খামের সব ভাই সব দাদা, আরও ভাই আছে আমার আত্মীয়র ভাইরা, আর আমারও একটি নিজের ভাই আছে, আমি তার চেয়ে 5 বছরের বড়। আমি মনে মনে তাকেও ফোঁটা দিলাম, সব দাদা ভাইদের সবাইকে আজকে আমি মনে মনে ফোঁটা দিলাম। আর আমার নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন। এবারের চিঠিটি খুব সুন্দর একটি চিঠি, সব চিঠি সুন্দর। হ্যাঁ, আমি কেমন পড়ছি সেটা আমি জানি না, সুন্দর করে পড়তে পারছি কিনা জানি না, কিন্তু সব চিঠিগুলোই সুন্দর। আচ্ছা, আমি একটু 2 লাইন পড়বো, তারপরে চিঠি যে লিখেছেন পত্রবন্ধুর নামটা বলবো। শোনো 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 সবে, শোনো দিয়া মন, হেমন্তে আঙিনায় স্নেহের ফোঁটার বর্ণন। চিঠিটি এইভাবে শুরু করেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর। এইভাবে শুরু করেছেন। শোনো 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 সবে, শোনো দিয়া মন, হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটার বর্ণন। পুরাকালে যম যমুনা 2 ভাই বোন, দুজনার মধ্যে প্রীতি অপার বন্ধন। বিবাহের পর যমুনা গেল শ্বশুর বাড়ি, যমরাজের মন ভার, বোনকে দূরে ছাড়ি। কার্তিকের শুক্লা দ্বিতীয়ায় যম গেলেন বোনের বাড়ি, আনন্দে আপ্লুত সমাদার করে ভারী। পা ধুইয়ে বসতে দেয় ফোঁটা, সাজিয়ে দেয় আহার আদি, ভাইয়ের পছন্দের সব কটা। খুশি হয়ে যমরাজ বর দিলেন বোনকে, এই দিনে ফোঁটা দিয়ে বোনেরা দীর্ঘ আয়ু করবে ভাইকে। কেউ কেউ বলে আবার নরকাসুরকে বধ করে এই দিনে শ্রীকৃষ্ণ এসেছিলেন সুভদ্রার দ্বারে। বরণ করেন সুভদ্রা চন্দনের ফোঁটা এঁকে, ভাই ফোঁটার শুরু হয় সেই তবে থেকে। ভাই ফোঁটা টিকা, ভাই টিকা, ভাই বিছিয়া, ভাই লগন, ভাই ফোঁটা, ভাতৃ দ্বিতীয়া, হরেক নাম আছে। ভাই বোনের ভালোবাসায় রামধনু বাহার, ভাই ফোঁটার কাহিনী করি সমাপন, সুখে থাকুক পৃথিবীর সব ভাই বোন। কি সুন্দর বড় বড় লাইনের ছড়া। আবার ভাই ফোঁটা কবে থেকে শুরু, দিদি সেটা ওই লিখেছেন, দিদির অনেক অভিজ্ঞতা আছে। আর ভাই ফোঁটাকে কি কি বলে, ভাইটিকাও বলা হয়, ভাইটিকাটা বলা হয়, ভাই ফোঁটা বলা হয়, এই দুটোই আমি জানতাম। ভাই বিছিয়া আমি জানতাম না, জানলাম এখন। ভাই দ্বিতীয়টাও জানি, কিন্তু ভাই বিছিয়াটা জানতাম না। খুব ভালো লাগলো দিদি, চিঠিটি এইভাবে আপনি শেষ করেছেন। অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে। দিদি ভাই আবারও লিখবেন, আর এই আশাই রইল। আমি আরো কটা চিঠি পড়বো, তারপরে একটা কবিতা বলবো, তারপরে আবার চিঠি পড়বো। এবারে
লিখেছেন হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। এই চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর 721222। বাংলার ঋতু রঙ্গশালায় 6 ঋতুর বৈচিত্র্যময় উপস্থিতি। সকল ঋতু একে একে আসে আর যায়, কিন্তু ছাপ রেখে যায় মানুষের মনে। শরৎ উৎসবের ঋতু হলেও অন্য অন্য সব ঋতুই থাকে বাঙালির কোনো না কোনো উৎসব। শরৎ বিদায় নিলি কুয়াশার ঘুমটা টেনে বিষাদ ক্ষীণ হৃদয়ে বৈরাগ্য তপস্যায় নীরব মগ্ন হয়ে আসে হেমন্ত। এই হেমন্তই অনুষ্ঠিত হয় বঙ্গনারীর হৃদয় উৎসারিত ঐশ্বর্য স্নেহধারায় সিক্ত। ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় ভাইয়ের কপালে চন্দন তিলক এঁকে দেয়ার পূর্ণ অনুষ্ঠানে ভাইফোঁটা। এই অনুষ্ঠানের সাথে মিশে থাকে দিদির হৃদয়ের পূর্ণ আবেগ। ভাইকে নতুন জামা কাপড় পরিয়ে ভালো ভালো খাবার খাইয়ে ঈশ্বরের চরণে ভাইয়ের মঙ্গল কামনা করে দিদিরা খুঁজে পায় পরম তৃপ্তি ও আনন্দ। সকলের জন্য রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। এইভাবে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর 721222 থেকে। সব বোনেরা দিদিরা ভাইয়ের মঙ্গল কামনা চায়, আবার সব দাদারা ভাইয়েরা দিদি সুখে থাক সেটা চায়। অবশ্যই সবাই সুখে থাকবে। এই সময় আমি একটা আমার স্বরচিত গানের অংশ বিশেষ বলবো। ভাই ফোঁটা খুশির ফোঁটা, আইরে ভাই ফোঁটা নিবি। ভাই ফোঁটা খুশির ফোঁটা, আইরে দিদি ফোঁটা দিবি। ভাই ফোঁটা খুশির ফোঁটা, আইরে ভাই ফোঁটা নিবি। ভাই ফোঁটা খুশির ফোঁটা, আইরে দিদি ফোঁটা দিবি। ভাই আমার ভাই ফোঁটা নিবি। ভাই আমার ভাই ফোঁটা নিবি। দিদি আমার দিদি ফোঁটা দিবি। ভাই আমার ভাই ফোঁটা নিবি। গানের অংশ বিশেষ স্বরচিত গানের পরে কোনো একদিন পুরোটা শোনাবো। খুব ভালো লাগলো পায়েলের চিঠি। পূরবী পলি চ্যাটার্জি খুব সুন্দর লিখছেন। এইভাবে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে থাকা মানে আমার পত্র বন্ধুদের সঙ্গে থাকা। খুব সুন্দর হাসি মুখে পড়ছেন। আমি কাঁদতেও জানি হাসতেও জানি, মানে আমি যতটা কাঁদি ততটা হাসি। আগে আমি হাসতে জানতাম না, শুধুই কাঁদতে জানতাম। আপনারা আছেন, আবার কি চিন্তা। আবারও চিঠিতে চলে আসব। এবারে চিঠিটি পাঠিয়েছেন পাপিয়া পাটুয়ারি 52 ক্রাইপার রোড, শ্রামপুর থেকে, কন্যগড় থেকে, কন্যগড় থেকে চিঠি পাঠিয়েছেন পাপিয়া পাটুয়ারি 52 ক্রাইপার রোড। উনি মনে হচ্ছে না, একদমই আমাদের নতুন বন্ধু। তাই আমাদের নতুন পত্র বন্ধু পাপিয়া পাটুয়ারিকে আমাদের মনের খামে অনুষ্ঠানে স্বাগত। যারা যারা নতুন আছেন সবাইকেই স্বাগত, পুরাতন নতুন সবাইকেই আমার স্বাগত, আমার প্রণাম। আমাদের কাছে পুরাতন বলে কিছু হয় না, পুরাতনও যা নতুনও তাই। এবার পাপিয়া পাটুয়ারির চিঠিটা শুরু করছি। কন্যগড় হুগলি, সূচক 712235 থেকে।
বিষয় হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। একটি শান্ত নির্মল ও শীতের আগমনী বার্তা বহে ঋতু হেমন্ত। এই সময়ে প্রকৃতি যেন কোমল ও প্রশান্ত, মানুষের মনও তেমনি কোমল ও স্নেহপূর্ণ হয়ে ওঠে। ঠান্ডা পড়ার আগের এই সময়ে এক ধরনের উষ্ণ মমতার আবেশ ছড়িয়ে পড়ে চারিদিকে, যেন প্রকৃতিও আমাদের স্নেহের স্পর্শে জড়িয়ে রাখে। প্রকৃতি ও মানুষের মধ্যে যে অদৃশ্য বন্ধন রয়েছে তা এই সময়ে সবচেয়ে বেশি অনুভব করা যায়। শিশিরের ফোঁটার মতোই ঝরে পড়ে ভালোবাসা, স্নেহ আর যত্ন। হেমন্তকালের স্নেহের ফোঁটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মতো আমাদের জীবনেও কোমলতা, মমতা ও উষ্ণতার প্রয়োজন আছে। এই ঋতু যেন আমাদের শেখায় শীতল পৃথিবীতেও স্নেহের উষ্ণতা ছড়িয়ে দেয়। জীবনের আসল সৌন্দর্য নিবেদনে পাপিয়া পাটুয়ারি, কন্যগড়, ক্রাইপার রোড থেকে দিদি এভাবে লিখেছেন। দিদিকে আমরা নতুন পত্রবন্ধু হিসেবে স্বাগত জানাই মনের খামে। খুব সুন্দর একটা ছোট্ট চিঠি। সত্যি তো আমরা 6 ঋতু যেমন পালন করি সেইভাবে দিদি বলছেন যে মানুষের জীবনেও সেইভাবে ভালোবাসা আসুক। ভালো স্নেহ, মমতা, ভালোবাসা না থাকলে কিন্তু প্রকৃতিকে ভালো করে দেখা হতো না। এটা সবারই মনে হয়, আমারও মনে হয়। উষ্ণ ভালোবাসা না থাকলে মানুষ মানুষকে ভালোবাসতে পারতো না। এখনো ভালোবাসা আছে, তাই তো চাঁদ ওঠে, ফুল ফোটে, সূর্য ওঠে সকালে। এখনো ভালো মানুষ আছে, ভালোবাসা আছে। এইভাবে সবাই এগিয়ে চলুক, সবার কলম চলুক, এই কামনাই করি। আচ্ছা, আমার মানে আমি কটা চিঠি পড়লাম, সেটা কি বলবো একটু না বলবো না? আরো চিঠি আছে। আচ্ছা, এবারে চিঠিটি এসেছে ডক্টর রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী থেকে, জেলা হুগলি। দিদি রেডিও লার্ভাস और আকাশবাণী সাহিত্য পরিবারকে স্বাগত জানিয়ে চিঠি শুরু করেছেন ডক্টর রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। আমার বাড়ি পান্ডুয়া, তারপর সিমলাগড়, তারপরে দিদির বাড়ি বৈচি নামতে হয়। আমি ওদিকে অনেকবার গেছি। কবিতার আকারে লিখেছেন। দিদি বলছি কি, আপনি কি উত্তরপ্রদেশ না মহাপ্রদেশে, উত্তরপ্রদেশই মনে হয় বেড়াতে গেছেন। আপনাকে ফেসবুকে দেখছি, আপনি কি ওখান থেকে চিঠিটা লিখলেন? যাই হোক, খুব সুন্দর চিঠি, ছড়া, ছোট্ট ছড়া আমি পড়ছি। দারুণ দহনের শেষে মৃদু শীতের পরশ, হেমন্তিকার আগমনে আমবাঙালির হরস, পাথার ঘাসে হিমানির শুভ্র মুক্ত ফোঁটা, দীপাবলির উৎসবে হাজার রশ্মি ছটা, হৈমন্তীর হিমেল হাওয়ায় ভাই বোনেরা মেতে, বোন দেয় স্নেহের ফোঁটা ভাই বোনেদের কপালে। ভালোবাসা আর প্রীতিতে ভরে ভাই বোনের হৃদয়, ধনী গরিব সবার চন্দ্রিমার উদয়। আরামদায়ক আবহাওয়ায় বেড়ানো চড়ুই ভাতি, জগদ্ধাত্রী পুজোতে এসো সবাই মাতি। হেমন্তের নতুন অন্যে শুভ নবান্ন, সোনার মড়ায় পূর্ণ 12 মাসের অন্ন। হেমন্তের আঙিনা জুড়ে নানান উৎসব, সুরে ছন্দে আনন্দেতে মেতে ওঠে সব। খুব ছোট্ট একটা চিঠি, খুব সুন্দর লিখেছেন। আর সব কিছুতেই নবান্ন আসছে, ভাইফোঁটা আসছে। আমি তাই জন্যে বারবার বললাম যে একটা বিষয়ে আমরা দুটো সুবাস পাই, প্রত্যেক বাড়ি পাই, তাই না? আর এই 14 লাইনের এই ছড়াটি অনেক কথা বলা হয়েছে। দীপাবলির কথা আছে, ভাইফোঁটার কথা আছে, হিমেল হাওয়ার কথা আছে, জগদ্ধাত্রী পুজোর কথা আছে, নবান্নর কথা আছে, ধানের মড়াইয়ের কথা আছে, আরও অনেক কিছু আছে। প্রত্যেকটা চিঠিতেই আছে অনেক কিছু। আর ধানের মড়াই বললেই তো আমার নানার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যাক, সে কথা, আমার নানার কথা ভেবে আমি একটা কবিতা লিখেছিলাম 15 সালে, সেটা আমি শোনাবো, একটু পরে শোনাচ্ছি।
যাই এবারে চিঠিটি যার পড়ব, এত ছোট্ট চিঠি লিখেছেন কিন্তু খুব সুন্দর একটা চিঠি। সত্যি কথা বলতে কি এবারে মনের খামের প্রত্যেকটা চিঠি মানে আমরা 100 শব্দ মেপে দিয়েছি, ওরা মাপের চেয়েও ছোট লিখেছে। কি ভালো লিখেছে, আবার ছোট কিংবা কিন্তু ভালো। এটার জন্য আমি খুব খুশি হয়েছি। চিঠিগুলো যখন খাতায় টুকছিলাম, দেবোত্তম গোস্বামীর কাছে চিঠিগুলো এসেছিল, আমার কাছেও এসেছে 2-1টি। যাই হোক, আমি এবার যার চিঠি পড়ব তিনি আমাদের সবার প্রিয়, আমাদের চেনা, আপনাদেরও চেনা। তিনি হলেন দেবোত্তম গোস্বামী। চিঠি লিখেছেন উনি বোলপুর থেকে লিখেছেন। দেবোত্তম গোস্বামী, মনের আঙিনায় স্নেহের ফোঁটা। লিখেছেন, শরৎ শেষে হেমন্ত এসেছে, মন তাই উদাসীন, ভাই বোনের মিলন উৎসবে মাতব রাত দিন। শিশির সিক্ত শরৎ গিয়েছে, এসেছে হেমন্ত, সকাল সন্ধ্যা হিমেল বাতাস, লাগছে না কো মন্দ। উৎসব আসে উৎসব যায়, মানুষের মনে দোলা দেয়, সবাইকে জানাই প্রণাম, শেষ করছি আমার কলম। এই শেষ করছি আমার কলম ভাই, কোনোদিন কলম শেষ হয় না, কালই শেষ হয়। কলমটা আমরা হয়তো ইউজ অ্যান্ড থ্রো পেন কিনলে ফেলে দিই, কিন্তু আমরা তো আবার কলম কিনতে পারি। তো কালি শেষ হলেই বা, আগে 2 কালি ছিল, এখন তো আমরা ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করি, তখন আমরা ফেলে দিয়ে কত পেন কিনি। আমার একসঙ্গে 15টা পেন থাকে বাড়িতে, নাহলে আমার একটু রাগ মাথাটা গরম হয়ে যায়। যাই হোক ভাই, তুমি বলছি দেবোত্তমকে, আমি আপনি বলি না। তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে। শিশির সিক্ত শরৎ গিয়েছে, এসেছে হেমন্ত। খুব সুন্দর একটা চিঠি, কিন্তু কলম শেষ হচ্ছে বললে হবে না, এ কথা আমি মানব না। কিন্তু কালই শেষ হয়, কলম তো ফেলে দিই, কিন্তু আমরা আবার কলম কিনবো, যে যার লিখতে বসবো। লেখায় যে কি আনন্দ, সে যারা লেখে তারাও জানে, যারা শোনে তা পাঠককেও আমাকে ধন্যবাদ দিতে হবে। তো আবারও পেন কিনবে ভাই, আমি তো কাছে নেই যে তোমাকে কলম দেব। ঠিক আছে, খুব ভালো লাগলো। চিঠিটি লিখেছিলেন দেবোত্তম গোস্বামী, বোলপুর থেকে। আমি একদম মানে সহজ সরল, আমাকে বলেইছে, আবার ঘরোয়া ভাবেই আমি কথা বলছি। কেমন লাগছে আপনাদের? আচ্ছা ঠিক আছে। আবার রমলাদির অসাধারণ লেখা। বিধানচন্দ্র সান্যাল, দাদা ভাই আপনার চিঠি পড়েছি, আপনি শুনতে পেয়েছেন কি জানি না। বিধানচন্দ্র সান্যাল, ঠিক আছে, আপনি এসেছেন, সঙ্গে থাকবেন। আর দেবোত্তম গোস্বামীর চিঠিটা অবধি 10টা চিঠি পড়া হলো, আরও আছে, চলে গেলে হবে না। কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম 10টা চিঠি পড়ার পরে একটা কবিতা বলবো, আমার স্বরচিত কবিতা। বললাম না, আমার নানা সক্রিয় ধান চাষি, আবার এখন নেই নানা, এখন মামা চাষ করে। আর আমি ছোটোবেলায় ওই নানার সঙ্গে জমিতে যেতাম, কিভাবে কি করতো আমি দেখতাম। সেই নানার কথা ভেবে ভেবেই বোধহয় এইটা লেখা। 15 সালে লিখেছিলাম, আমি একটা বিশাল বড় প্রোগ্রামে এটা আবৃত্তি করেছিলাম। সবাই খুব ভালোই বলেছিল। দেখুন এখন বলছি কেমন লাগে। এটা গানও করা যাবে, আবার কবিতা হিসেবেও করা যাবে, তবে আমি এখন গান করব না, কবিতা হিসেবে করছি। আমার স্বরচিত কবিতার নাম ধান চাষির কথা। ধানের শীষে দুধ এসেছে, ফলবে এবার ধান, ধার দেনা শোধ করে ভরবো গলা খান। ধান আমার জান ওগো, ধান আমার প্রাণ, মাথার ঘাম পায়ে ফেলে চাষ করেছি জমি, মনের মতো ধান ফললে খুশি হই আমি। ধান আমার গর্ব ওগো, ধান আমার মান, ধানের উপর নির্ভর করে সংসার চলে। ধান আমার বেটা ওগো, ধান আমার ছেলে, ধান আমার স্বজন ওগো, ধান আমার সম্মান। ধান আমার জীবিকা, ধান আমার অর্থ, ধান ছাড়া জীবনটা একেবারে ব্যর্থ।
ধান আমার মায়া ওগো, ধান আমার টান, ঝড় বৃষ্টি শিলাতে ধানের ক্ষতি হইলে বুকটা আমার ফেটে যায় জানে সকলে। ধানের বিরহে কাঁদে আমার পরাণ, ধান আমার জান ওগো, ধান আমার প্রাণ। নমস্কার। গলাটা এত জোর, তবুও গলাটা ঠান্ডা লেগে ভোরের দিকে বসে যাচ্ছে। ভিডিওটি কেটে কেটে যাচ্ছে, ভিডিওটি কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে তাহলে নেটের প্রবলেম হবে, আর নেট তো ভরাই আছে। নীলিমা সাহা, নীলিমা সাহা এসেছেন। আর যেটা ভিডিওটি কেটে কেটে যাচ্ছে কি জানেন। আচ্ছা, আবারও আমি মনে করে দিই, তারপরে আবার চিঠি আছে। রাত পোহালে এই 1 নভেম্বর 2025 সাল রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের কালকে 6তম জন্মদিন। আপনারা আপনাদের কবিতা, গদ্য বা কিছু বক্তব্য, ভিডিও এইসব লিখে ভিডিও আকারে পাঠাবেন আমাদের দপ্তরে। যে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তার নম্বর আগে বললাম একবার, আবারও বলছি। আপনারা চিঠি মানে ওই ইয়েগুলো পাঠাবেন, ভিডিও বা গদ্য পদ্য আকারে আপনার যেরকম মনে হবে। ভিডিও আকারে পাঠালে ভালোই লাগবে, খারাপ লাগবে না, সেরকম পাঠাবেন। যে নাম্বার দুটি পাঠাবেন, একটা হচ্ছে দেবোত্তম গোস্বামীর নাম্বারটা আমি বলছি, 8927014130, দেবোত্তম গোস্বামী। আর আমার নাম নাসিমা বেগম বুলু, আপনারা সবাই জানেন। আমার নাম্বারটা বলছি 9233141748। এই দুটি নাম্বারে কালকে রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের জন্মদিন উপলক্ষে আপনার যেটা মনে হবে সেটা পাঠাবেন, আমাদের খুব ভালো লাগবে। আর আপনারাও ভালো লাগবে আপনাদেরও। আমরা তো সবাই মিলেমিশে আছি না এক পরিবারে। এখন পরিষ্কার হয়েছে, বাহ 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 বাহ, ভালো লাগলো দেবোত্তম গোস্বামী। ঠিক আছে, আর সবাইকে আমাকে সহ্য করার জন্য এতক্ষণ। আসলে আপনাদেরও চিঠি আর আমিও পড়ছি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর দেবোত্তম গোস্বামী লিখেছেন। সবাইকে খুব আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সবাইকে খুব খুব ভালোবাসা। আবার আমি চিঠিতে আসবো। চিঠিটি লিখেছেন, এটা আবার মানে কি বলবো, এত সুন্দর চিঠিগুলো, ছোট ছোট, এত সুন্দর। হ্যাঁ, এর জন্য আমি অভিভূত, আপ্লুত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পত্র বন্ধুদের। ঠিক আছে, এবার চিঠিটি পাঠিয়েছেন নীলিমা সাহা। উনি রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারকে স্বাগত জানিয়েছে। আমার মনে হচ্ছে ইনিও নতুন বন্ধুকে আমরা স্বাগত জানাই। কবিতা লিখেছেন উনি, উনি কবিতা লিখেছেন। হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, এই তো ঝরছিল আঙিনায় ফোঁটা, ফোঁটা স্নেহ আচমকা ট্রামটা ঘন্টি বাজিয়ে যেতি কার্তিকের হাহাকার। মন ক্রমে বিবর্ণ চশমায় থমকে সর্পিল পথ হেমন্ত জুড়ে, শিশির শিহরিত বিষাদ, তবুও জীবনানন্দ, তবুও আত্মদ্বীপ, সোনালি দুঃখ লিখে শূন্য পুরাণ। চিঠিটি শেষ করেছেন নীলিমা সাহা। এত ছোট, মানে মাত্র 8 লাইনের কবিতা। হ্যাঁ, আমার মনে হচ্ছে নীলিমা সাহা, মনে হচ্ছে নয়, উনি উনার নামটা দিয়েছেন কিন্তু ঠিকানা দেয়নি। যদি আপনি শুনে থাকেন বা পরে শোনেন দিদিভাই, আপনি ঠিকানা দেবেন আপনার। আর সবাইকেই সেটা বলছি, উনি নীলিমা সাহা ঠিকানাটা দেয়নি। আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি সব ভাইকে ফোঁটা দিলাম, দাদাকেও ফোঁটা দিলাম। গলাটা বারবার বসে আছে।
আমার হাতে আরো চিঠি আছে, শুনবেন কিন্তু আপনারা সবাই। এবারের চিঠিটি লিখেছেন ফুলকুমার বেরা, হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। ফুলকুমার বেরা আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন ফুলকুমার বেরা দাদা। ওনার চিঠি আমি আগেও পড়েছি, তো আমি একটাই কথা চিঠিটা পড়ে নিই, বলছি। চিঠিটা সুন্দর লিখেছেন। কবি জয় গোস্বামী বলেছেন, ধোঁয়ার চাদর ছড়িয়ে ফিরে যাচ্ছে ওই বালিকা, ওরই নাম তো রবীন্দ্রনাথ দিয়েছিলেন হেমন্তিকা। ঠিকই তাই দীপালিকায় জ্বালানো দ্বীপগুলিকে এই হেমন্তিকায় তার গোপন আঁচল দিয়ে আড়াল করে যেন তারা নেভে না যায়। এই আলোকময়ী হেমন্ত লক্ষ্মী ফুলে ফুলে ভরে উঠেছে নাগকেশরের গাছ, জারুল ফুলের গন্ধে মোমো করছে চারিদিক, মিঠে রোদ আর পাকা ফসলের ঋতু। হেমন্তের সঙ্গে মিশে মিশে রয়েছে সুবর্ণ শস্যে ভরা গোলা ঘরের পূর্ণতা। এই সময়ে বৃত্তে ভাইফোঁটায় ভাইয়ের দীর্ঘায়ু কার মঙ্গল কামনায় বাঙালির ঘরে ঘরে বোনেরা ভাইয়েদের কপালে পরিয়ে দেয় চন্দনের ফোঁটা। প্রিয় মনির খামে পৃথিবীর অর্ধেক আকাশ নারী, তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখুক ভাতৃকুল। ভাতৃ দ্বিতীয়ার দিনে এটা হোক অঙ্গীকার। একরাশ শুভেচ্ছা জানিয়েছেন ফুলকুমার বেরা, কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর থেকে, আমতলিয়া। হ্যাঁ, যেটা বলছিলাম, দাদার চিঠি মানে ফুলকুমার বেরা দাদার চিঠি আমি আগেও পড়েছি। আগের চিঠিটিতেও আগের অন্য বিষয়ে ফুলের কথা থাকবে, এটাই আমি বলছি। আর দাদার নামও ফুল দিয়ে, আর এখানেও ফুলের কথা রয়েছে, খুব ভালো লাগছে। নাগকেশরের গাছ জারুল ফুলের গন্ধে মোমো করছে। আমি কিন্তু জারুল ফুল দেখিনি, সেটা আমার দেখতে ইচ্ছে করছে, কিন্তু শুনলাম আর কি। আর উনি লিখেছেন যে সুবর্ণ শস্যে ভরা গোলা ঘরের পূর্ণতা। অবশ্যই অবশ্যই হেমন্ত ধানের কথা আসছে, ভাইফোঁটার কথা আসছে। আর পৃথিবীর অর্ধেক আকাশ নারী, তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখুক ভাতৃকুল। পৃথিবীর অর্ধেক আকাশ নারী কথাটা আমাদের অনেকবার শোনা পড়া সব কিছু, কিন্তু কেন আমরা অর্ধেক নারী হব? আমার দাদারা আছে তো, আমার দাদারা ভাইয়েরা পুরুষতান্ত্রিক সমাজ হলেও পুরুষরাই নারীদের স্বাধীনতা দিয়েছে। অনেক পুরুষ নারীদের উৎসাহ দেয় লেখালেখির জন্য, আরও কোনো কাজে। তো পুরুষরাই অর্ধেক নারীকে অর্ধেক আকাশ বলছে। আমরা অর্ধেক আকাশে থাকলেও আমরা তো অনেক কিছু করছি না, কেউ তো আমরা বদ্ধ ঘরে নেই। আজকে আমি এখানে চিঠি পড়ছি, সেটাও ধন্যবাদ পুরুষরাই শুনছে। আমরা নারী পুরুষ উভয়েই আমরা একসঙ্গে থাকবো, একযোগে কাজ করব, এটাই আমার কামনা। আপনারও তাই। খুব সুন্দর চিঠিটি লিখেছেন দাদা ভাই ফুলকুমার বেরা, আপনি আবারও লিখবেন। এবারে চিঠি লিখেছেন হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। এবারে লিখেছেন কলমে মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। হেমন্ত আসে ফসলের বৈভব নিয়ে, কোনো অভাব রাখে না, সবাইকে দেয় দুমুঠো ভাত। অভুক্ত কেউ থাকে না। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর শেষে তারপরেই তো ভাইফোঁটা সবার হৃদয় মেশে। ভাইফোঁটা যে বাঙালি আনায় মহামিলনের মেলা, খুশির প্লাবনে ভরে যায় সারাদিন সারা বেলা। হেমন্তের এই শুভ দিনটি এক মহামিলন তিথি, বাঙালির পদাবলিতে এক আমোদিত সুখের স্মৃতি। দূর দূরান্তে ভাই বোনেরা এই দিনে এক হয়, ভাই বোনের এই মহামিলন শুভ চেতনাময়। এই দিনেতে বোনেরা দেয় ভাইয়ের কপালে ফোঁটা, আর দেয় ভাইয়ের মঙ্গলে জমের দুয়ারে কাঁটা।
ভাই ফোটার ফুল চন্দন পড়ুক পবিত্রে ভরা, এই তিথিতে ভাই বোনেদের আরো আপন করা। ভাই বোন একে অপরকে দেয় যে উপহার, এমন তিথি ফিরে ফিরে আসে হেমন্তেই একবার। এই তিথি শুধু ভাই বোনেদের মিলনের উৎসব, এটা তাদের বড়ই একান্ত অন্য স্বাদের অনুভব। চিঠিটি লিখেছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও পোস্ট মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম। দাদাভাই ছড়াই ছড়াই চিঠিটি এত সুন্দর লিখেছেন, ভাই বোনের ভাব তো সত্যি অটুট থাক চিরকাল। ভাই এসেছে আমার ঘরে ফোঁটা দেব তাই, ধান দিব্য পান দিয়ে থালা সাজায়, এটা আমি লিখেছি। ভাই মানে দাদার চিঠিটি পড়ে, মানিক কুমার হাজরা চিঠিটি পড়ে খুব ভালো লাগছে। ভাই বোনের ভাব তো অবশ্যই থাকবেই। আর মানুষ এই হেমন্তে কালকে শুধু ধান ওঠে না, ধানের গোলা ভরে না, সেই সঙ্গে ভাই বোন যত দূরেই থাক না কেন ছুটে আসে। হয়তো প্রবাসী দাদারা অনেক সময় আসতে পারে না, এখন তো সব কিছুই মনে মনেও হয়, আবার ফোনে ফোনেও হয়, ফোঁটা দেওয়াটাও হয়, সেটাও হয়। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলবেন। আর দাদাভাই মানিক কুমার হাজরা, আপনি আবারও লিখবেন, খুব সুন্দর ছড়া লিখেছেন, ভালো লাগলো, খুব ভালো লাগলো। ভাইয়ের কপালে ফোঁটা শুভ চেতনাময়, অবশ্যই শুভ চেতনা। আবারও লিখবেন আপনি। দেবোত্তম শুভ জন্মদিন রেডিও লার্ভাস, হ্যাঁ শুভ জন্মদিন রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডে। রাত পোহালেই হবে, আবারও একটা খুশির দিন। সাহিত্য হলো সেই অনুভব। আচ্ছা, আমি যাদের এখন রিপ্লাই দিতে মানে কমেন্ট করছি না, পরে কাল আজকেই করে দেবো। আমি আরও চিঠি আছে পড়ি, নাম্বার লিখে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের গ্রুপে নাম্বার আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ মানে ওই রেডিও লার্ভাস জন্মদিনের কথা তো বলছেন, এখন ওখানে পেয়ে যাবেন, আমরা দিয়ে দেবো, আজকেই পেয়ে যাবেন, এখন দিয়াই আছে ওখানে, দিয়ে দেবে আমাদের আমরা আছি, সব দিয়ে দেবো। শুভ জন্মদিনে নীলিমা সাহা। নীলিমা দি, আপনি তো চিঠি দিয়েছেন কিন্তু আপনার ঠিকানাটা লিখতে ভুলে গেছেন, আপনি কিন্তু এবার থেকে ঠিকানা দেবেন দিদি ভাই, হ্যাঁ সঙ্গে থাকুন, আরো চিঠি আছে। এবারে চিঠিটি পড়বো। হ্যাঁ, আমি বলছিলাম না, যতগুলো চিঠি এসেছে সব কিন্তু খুশি। আমাকে পুরবি বলছে দিদি হাসি মুখে চিঠি পড়ছে, কিন্তু একটা চিঠি বড্ড দুঃখের, খুব খুব দুঃখের। মানে দুঃখ মানে ফিরে পাওয়া, অনেক দুঃখ মানুষ অনেক সময় পূর্ণ করতে পারে, মানে কিন্তু এই দুঃখ মানে ভালোবাসা আর ফিরে পাওয়া যাবে না। সেই দুঃখের চিঠিটা আমার হাতে এখন এসেছে। চিঠিটি লিখেছেন হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, মনের খামকে লিখেছেন। চিঠিটি লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721424 থেকে। বড্ড দুঃখের চিঠি, সুখ দুঃখ নেই তো জীবন। শরতের পর আসে হেমন্ত, বড় শান্ত নিগন্ধ রূপে। সকালে শিশির ভেজা ঘাসে মিষ্টি উদাসী হাওয়া বয়ে আনে শীতলতা। হেমন্তিকার ডাকে আলোক মালায় সেজে ওঠে সবার প্রাঙ্গণ। মা কালীর পুজোর পরই আসে ভাইফোঁটা। অধীর আগ্রহে বোনেরা অপেক্ষা করে কখন ভাইয়ের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেবে। কিন্তু পাড়ার নীলিমা এই দিন অঝোর ঝরে কাঁদে। কয়েক বছর আগে ওর ভাই নীলাঞ্জন ভাইফোঁটায় আসার কথা ছিল। সেনাবাহিনীতে কর্মরত নীলাঞ্জন অবশ্য এসেছিল ভারতীয় পতাকায় মোড়া কফিন বন্দী হয়ে। নীলিমা এখন আর জমের দুয়ারে কাঁটা দেয় না। কিছু কত শিশুদের ফোঁটা দিয়ে খাওয়ায়। ওদের হাসিতে যেন নীলাঞ্জনের
হাসি খুঁজে পাই, যাওয়া সে দেখতে পায় তার দাদাকে। খুব দুঃখের, খুব মন ভারাক্রান্ত করা চিঠি। মানে দাদা এলো কিন্তু কফিন বন্দি হয়ে এলো। সেনাবাহিনীতে চাকরি করতে গিয়ে কত দাদা ভাই, কত মা জননীর ছেলে সন্তান এইভাবে অকালে ঝরে যায়। এই চিঠিটি খুব মন খারাপ করে দিল, খুব খুব মন খারাপ লাগছে। তো আমি আমার স্বরচিত গানের অংশ বিশেষ গান গাইছি এই চিঠিটি পড়ে, যেটা আমার মনে হয়েছিল। কার কপালে দেব ফোঁটা ভাই নাই যে ঘরে, কার কপালে দেব ফোঁটা ভাই নাই যে ঘরে, ভাই আমার ভাই তোর জন্য মন খারাপ করে, ভাই আমার ভাই তোর জন্য মন খারাপ করে। কার কপালে দেব ফোঁটা ভাই নাই যে ঘরে, ভাই আমার ভাই তোর জন্য মন খারাপ করে, ভাই আমার ভাই তোর জন্য মন খারাপ করে। খুব কষ্টের চিঠি। আবারও লিখবেন দিদি ভাই। রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। আর আমি স্বরচিত গানের অংশ। আর হ্যাঁ, একজনা চাইছে যে নাম্বারটা এখানে দিলে ভালো হয়। আমি অনুষ্ঠান শেষ করি, আমি আবার এখানেই নাম্বারটা দেব, আপনি একটু খুলে দেখবেন। একটু রাত করে নাম্বারটা আমি দুটো নাম্বারই দিয়ে দেবো, দেবোত্তম গোস্বামীর আর আমার নাম্বার। মানে কালকের জন্য আপনি লিখবেন, তাই নাম্বারটা চাইছেন। অনেকে জানেন না তো নাম্বার, ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনার মধুর কণ্ঠে আমার চিঠি। আচ্ছা, মানিক কুমার হাজরা, কবিতা প্রাণ পেল ম্যাম, ধন্য হলাম, সমৃদ্ধ হলাম। আপনাদের ভালো ভালো লেখা আমি পড়ছি, আপনাদের লেখা খুব ভালো, তার জন্যেই আমি হয়তো আমিও অভিভূত হলাম, আপ্লুত হলাম। আবারও লিখবেন দাদা ভাই। আর হ্যাঁ, একটা কথা আমি সবাইকে বলে রাখি, আমাদের মনের খামে যেই চিঠি পড়ুক, যে যখনই পড়ুক, যদি কোনো দিন কারো চিঠি মানে পড়া হয়নি এমন যদি হয়, তো সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমাকে জানান বা দেবোত্তম গোস্বামীকে। আমরা ওই চিঠিটা যদি কোনো দিন গ্যাপ যায়, তাহলে আমরা পরের পর্বে, পরের অনুষ্ঠানে আমরা ওটা পড়ে দেবো। আমরা কাউকে ফেলি না, আর আমাকে জানাবেন, আমি ওটা ঠিক করে দেবো। আর দিদিভাই, আমি নাম্বারটা লিখে দেবো, আমি অনুষ্ঠান শেষ করে লিখবো, আপনি আবারও খুলে দেখবেন, দুটো নাম্বার দেব কালকে লেখা পাঠাবার জন্য। আচ্ছা, এবারে আসবো। চিঠি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম জেলা। মনোময় মনের খামে, মনের খামকে এই বলে সম্বোধন করেছেন। মনোময় মনের খামে, মনের আন্তরিক টানে মনের মিলন, ভাইফোঁটা এক পবিত্র পারিবারিক উৎসব। কপালে চন্দনের ফোঁটা যা মনকে শান্ত করে, শুভ ইচ্ছা জাগ্রত করে। শঙ্খ বাজানো সাথে সাথে কলা, মিষ্টি, পান ইত্যাদি দেয়া হয়। আর ধান দুর্বার আশীর্বাদের প্রথা মঙ্গলময়, চিরসবুজ মানসিকতার বার্তাবহ। বোনকে আশীর্বাদ আর ভাইয়ের জন্য বোনের দীর্ঘ আয়ু কামনা। সত্যি অপূর্ব। ভৈরবী গান মিঠে রোদ্দুর, এ তো স্নেহের সম্পর্কের মতোই মনোরম। তবে রক্তের সম্পর্কের বাইরেও ভাইফোঁটা আত্মিক সম্পর্ককে অটুট করে, যা আমাদের আশ্বস্ত করে। পিতৃতান্ত্রিক কাঠামোয় বিবাহিত বোনেদের আবদার রক্ষা কবচের মতোই চিরন্তন হয়ে থাক, এই আমাদের প্রার্থনা। এইভাবে চিঠি শেষ করেছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম জেলা থেকে। উনি
চিঠিতে লিখেছেন, সম্পর্কের মতোই মনোরম, তবে রক্তের সম্পর্কর বাইরেও ভাইফোঁটা হয়। হ্যাঁ, হয়তো একদম বাস্তব কথা এটা। রক্তের সম্পর্কের বাইরে কেন ফোঁটা হবে না? যদি ধরুন আমরা 2 বোন, তাহলে তো আমি অন্য ভাইকে দিতেই পারি। অন্য ভাই মানে মাসির ছেলে, পিসির ছেলে এবং অনাথ ভাইকেও দেওয়া যায়। এই নিয়ে আমার একটা কবিতাও লেখা আছে, এখন সেটা আমার কাছে নেই, আমি গ্রুপে দিয়েছিলাম কদিন আগে। রক্তের কারো যদি শুধুই 2-3 ভাই, দিদিও নেই, বোন নেই, তো তারা অন্যদের তো ফোঁটা দেবেই। আত্মীয় ছাড়াও ফোঁটা দেওয়া যায়, অনাথ ভাইকে ফোঁটা দেওয়া যায়। ভাই পাতানো ভাই হয়, পাতানো দিদি হয়। অবশ্যই খুব সুন্দর এই কথাটা লিখেছেন সজল কর্মকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি আবারও লিখবেন সুন্দর চিঠি আপনার। আমরা প্রত্যেক চিঠিতেই একটা করে কেন, পুরো চিঠিটাই খুব সুন্দর, আর একটা করে এত সুন্দর সুন্দর কথা পাচ্ছি। মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এবার আবার একটা ছোট্ট চিঠি, সব চিঠি ছোট, এটা মানে এটা আরও ছোট আর কি, এই ধরনের আর কি। এই চিঠিটা পাঠিয়েছেন বৈশাখী মুখোপাধ্যায়। উনি পাঠিয়েছেন 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া থেকে 711102। কবি জীবনানন্দ হেমন্তকে ধূসরতায় রিক্ততার ঋতু বলেছেন। যদিও ঝরে যাওয়া রূপশালী ধানের ওপর জমতে থাকা শিশির বিন্দু জানান দিয়ে যায় নরম উৎসবের কথা। কার্তিক যদি বাঁকা চাঁদ, ফ্যাকাশে মেঘ, মাকড়ের ছেঁড়া জালের কথা বলে, তবে অঘ্রাণ বলে নতুন ধানে হবে নবান্ন, বলে কুয়াশার মোড়কে অস্পষ্ট সম্পর্ক নিটল হয়ে ওঠার কথা। প্রকৃতির কপালে ওঠে শিশিরের টিপ, আর ভাইয়ের কপালে ওঠে চন্দনের ফোঁটা। শোনা যায় জমদুয়ারে কাঁটা পড়ার আন্তরিক উচ্চারণ পূর্ণতায় পায়। প্রকৃতির চিরন্তন সম্পর্কের পূর্ণ উদযাপন ঘটে। এইভাবে চিঠি শেষ করেছেন বৈশাখী মুখোপাধ্যায়, 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া 711102 থেকে। উনি বলছেন প্রকৃতির কপালে ওঠে শিশিরের টিপ। খুব সুন্দর একটা লাইন, মানে কি বলবো, সুন্দর সুন্দর কথাগুলো শুনে মন যেন ভরে যাচ্ছে। আর নতুন ধানে নবান্ন হয়, কুয়াশার মোড়ে অস্পষ্ট সম্পর্ক নিটল হয় ওঠার কথা। প্রকৃতির কপালে ওঠে শিশিরের টিপ, ভাইয়ের কপালে ওঠে চন্দনের ফোঁটা। প্রকৃতিও টিপ পড়বেই তো, প্রকৃতি ছাড়া আমরা কিছুই পেতাম না। গাছ, ফল, ফুল, নদী, নালা, এসব তো প্রকৃতি। আমি আমার জানালা দিয়ে প্রতিদিনই এত সুন্দর প্রকৃতিকে দেখি, মানে অজস্র গাছপালা আছে। তো দিদি ভাই, আপনি খুব সুন্দর লিখেছেন বৈশাখী মুখোপাধ্যায়। আপনি ছোট্ট চিঠির মধ্যে এত সুন্দর লাইন, প্রকৃতির কপালে টিপ, আমার খুব ভালো লাগছে। দিদি আবারও লিখবেন আপনি। ডিস্টার্ব করছে, কবিতাটা প্রাণ পেল ম্যাম, ধন্য হলাম, সমৃদ্ধ হলাম। বাবা দাদা ভাই, আপনি খালি লিখবেন কিন্তু আমরাও খুব খুশি হব, আমরাও ধন্য হব। সবাইকে এই কথাই রইল আমার। আর হ্যাঁ, নাম্বার দেবো দিদি, আমি মনে করে দেবো। এরপর পরের চিঠিটা আর আছে, চিঠি আছে, আর একটুখানি থাকুন, সঙ্গে আছেন, ভালো লাগছেন। আবারও ছড়া লিখেছেন মনের খামে সর্বেশ্বর পাল মাহেশ, হুগলি জেলা থেকে। হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা, মনের খামে চিঠি লিখেছেন। হেমন্ত বাঙালির প্রিয় ঋতু, গ্রাম ও শহর জুড়ে এই ঋতুতেই নবান্নের ঘ্রাণ চাষি ভাইদের ঘরে। আকাশ প্রদীপ জ্বালিয়ে ডাকি মোদের পূর্বজনে, অনেক দিনের ছাড়া আবাস পারবে নিতে চিনে। এই ঋতুতে ইতু পাতায় করি সূর্যের পুজো, সুজন বন্ধু পেয়ে সবে সুখে দুচোখ বুঝো। হিমেল হাওয়ায় টুপটাপ পড়ে শিশিরের ফোঁটা,
শব্দ পায় না ঘাসের ডগায় মুক্ত যেন ওটা। হেমন্তে বসে বিয়ের আসর, অঘ্রাণ মাস জুড়ে পাড়ায় পাড়ায় যাত্রার আসর বসে ঘুরে ঘুরে। সার্কাসের তাবু বসা শুরু হেমন্তকাল এলে, বাঘ সিংহ পশু পাখির দিন গিয়েছে চলে। হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা নেই কারো অজানা, হেমন্ত আসুক জীবনে সবার যার অভাব সীমানা। ছড়াটা এত সুন্দর লিখেছেন দাদাভাই সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে। এত এখানে কথা আছে একটা ছড়াতে। উনি লিখেছেন যে সার্কাসের কথা, সার্কাস লিখেছে, ইতু পুজো। ইতু পুজো, হ্যাঁ ইতু পুজো আমার পাশের বাড়িতে একটা দিদি করে। আমি সেটা সবটা মনে হয় অতটা বলতে পারবো না। মানে ইতু মানে নাকি এই কার্তিক মাসের শেষ দিকে ইতু পাতে, এরকম একটা সরা মতোই ইতু পাতে, তারপরে নাকি প্রত্যেক সপ্তাহ রোববার রোববার করে পুজো হয়, এইটুকু আমি জানি। হ্যাঁ, বেশি কিছু জানি না। এখানে ইতু পুজোর কথা আছে, বিয়ের কথা আছে, যাত্রার কথা আছে, সার্কাস, ভাইফোঁটা, ধান কাটা, কত কথা আছে। তাই জন্য আমার এত মানে যাত্রা তো আর হয় না, যাত্রা দেখতে প্রচণ্ড ভালোবাসতাম। বাবা আমাদেরকে সপরিবারে যাত্রা দেখতে নিয়ে যেত। হ্যাঁ, গ্রামে হলে সার্কাস আর যাত্রাটা বাধা ছিল, বাবা অবশ্যই নিয়ে যেত। এখন সার্কাস আমাদের এখানে হয়, প্রতি বছর না বসলেও বসে। মানে আমাদের এখান থেকে 10 টাকা টোটো ভাড়া করে নিয়ে যায় নাতি নাতনিকে। এখন মানে বাচ্চারা মোবাইলে এত বুধ হয়ে গেছে, আমি টিকিট কেটে খরচা করে ওদের নিয়ে গেলাম। তারপরে ওরা বলছে কি, নানি আমার সার্কাস দেখতে আমাদের ভালো লাগছে না। এত বকা দিলাম, তারপরে ভাবছি তোরা সার্কাস কেন দেখবি, তোরা তো মোবাইল দেখিস। কি বলবো আর, যাই হোক। তো আমরা যে আগে যেগুলো মানে উপভোগ করেছি সেগুলো এখন নেই, সব প্রায় উঠেই গেছে। তা আমি কি 2 লাইনে একটা গান, বিখ্যাত গান, আমার লেখা নয়, আমি গানটা সেইভাবে জানি না, এই চিঠিটা পড়ে গানটা আমার গাইতে ইচ্ছে করছিল। ও গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, ও গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খুব সুন্দর লাগলো চিঠিটা। এই গানটা আমি অতটা ভালো গাইতে পারি না, গানটা খুব সুন্দর, বিখ্যাত গান। ঠিক আছে দাদাভাই সর্বেশ্বর পাল, আপনি আবারও লিখবেন। আমি সবাইকে স্বাগত জানাই চিঠি লেখার জন্য। কবিতাটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ছাপড়া সঙ্গে আছেন, খুব ভালো লাগলো। আমি আবার একটা চিঠি নিচ্ছি, আর বেশি চিঠি নেই আমার হাতে। আমি এখন কটা চিঠি পড়লাম, সর্বেশ্বর পাল দাদার চিঠি নিয়ে 17টা চিঠি পড়া হলো। 17টা চিঠি পড়া হয়েছে, আর আরও আছে। এবারে যার চিঠি পড়ব তিনি হলেন দীপ্তি চক্রবর্তী, সাহাপুর, তারকেশ্বর, হুগলি জেলা থেকে। হেমন্তর আঙিনায় স্নেহের ফোঁটা মনের খামে উনি চিঠি লিখেছেন। হেমন্ত কড়া নাড়লেই মনে হয় ধান পাকার সময় আগত। সোনালি ধানে ভরে গেছে পৃথিবীর বুক, একটু একটু করে এগিয়ে চলছে কৃষকের স্বপ্ন। এই সবে শেষ হয়েছে দুর্গা পুজো, বিজয়ার মিষ্টি মুখ করে ঘরে ফিরে গেছে প্রাণের উমা। আরেক মায়ের আগমনে আকাশ বাতাসে আলোর ঝলকানির সাথে মিশে গেছে মন খারাপগুলো। তবে ভাই বোনের অটুট বন্ধন আরও কাছে এলো, একে অপরকে আগলে রাখার প্রচেষ্টার নাম ভাইফোঁটা। দেখতে দেখতে কখন যেন শরৎ পায়ে পায়ে বিদায় নিয়েছে। হেমন্তের আঙিনায় স্বর্ণ মুকুট পরিয়ে দিয়ে স্নেহের ফোঁটা ভাইদের কপালে যখন আলোর ঝলকানি, জম দুয়ার রুদ্ধ করার আপ্রাণ প্রচেষ্টার এক অদ্বিতীয় প্রয়াস। ভাইফোঁটার অন্তরালে মানব মনে সকল অন্ধকার দূর করে এনে দেয় আলোর বার্তা। এইভাবে নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন দীপ্তি চক্রবর্তী, সাহাপুর, তারকেশ্বর, হুগলি থেকে।
খুব সুন্দর চিঠি লিখেছেন দীপ্তি। আমার মনে হচ্ছে তুমি মনের খামে, তুমি বললাম মানে ও আমাকে ফোন করেছিল, ফোনে কথা হয়েছিল, খুব ছোট্ট বোন একটা আমার। আর তোমাকে আমাদের মনের খামের চিঠিপত্র আসরে স্বাগত, তুমি নতুন বন্ধু। প্রত্যেকবারই আমরা বিষয় দিই, আমরা চিঠি পাই, খুব ভালো লাগে। আর আমি দীপ্তিকে বলবো তুমি আবারও লিখবে, আরও কেন আবারও লিখবে, আমাদের আবারও বিষয় দেওয়া হবে। খুব সুন্দর চিঠি লিখেছো তুমি, স্বাগত তো অবশ্যই দিয়েছি। আর তোমার চিঠিটা ভাইফোঁটার অন্তরালে মানব মনের সকল অন্ধকার দূর করে এনে দেয় আলোর বার্তা। অবশ্যই অবশ্যই, শুধু ভাইফোঁটার দিন নয়, সারা জীবন আমাদের যেন আলোর বার্তা বয়, সেই কাজই যেন আমরা করি, সেইভাবেই যেন আমরা চলতে পারি, ভাই বোনের সঙ্গে মিলে থাকতে পারি। হ্যাঁ, এইভাবে চললে আমাদের দেশটা কেন, আমাদের ঘরটা কেন, আমাদের ঘরটা সুন্দর হবে, আমাদের পরিবারটা সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের পৃথিবীটা সুন্দর চাই। এটা আমার বাসনা, সবার বাসনাই হবে। খুব ভালো লাগলো দীপ্তি। হ্যাঁ, এবারের চিঠিটিও এসেছে, মানে অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় হেমন্ত রাঙিনায় স্নেহের ফোঁটা। চিঠি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় লিখেছেন উনি। বন্ধু মনের খামে হেমন্তের আঙিনায় ভাতৃদ্বিতীয়া আসে, ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা দেয় বোন আদর মিশে, ধান দুর্বার চুয়া চন্দনে ভাইকে স্নেহের ফোঁটা দেয়, আসন পেতে প্রদীপ জ্বালিয়ে নতুন জামা পরায়, বোনের ফোঁটা ভাইয়ের হাসি, চিরবন্ধন প্রাণের টান, ভাই ফোঁটা মানে ভাই বোনের হৃদয়ের মিষ্টি আলাপন। স্নান সেরে সকাল বেলায় বোনেরা ভাইকে দিল ফোঁটা, ভালোবাসার আশীর্বাদে হিসাবখানা মোটা, থালা ভরা নানান চিত্রের মিষ্টি দিল সাজিয়ে, ভাই বোনের স্নেহের দৃঢ় বন্ধন হাতটা দিল বাড়িয়ে, ভাই বোন দুজন দুজনকে দিল সুন্দর উপহার, ফুলের মতো পবিত্র অন্তর থাকে যেন সবার, ভাইয়ের কপালে ফোঁটার জমের দুয়ারে কাঁটা, ভাই যেন পায় দীর্ঘ জীবন স্নেহের ফোঁটা। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। দাদা, আপনি ছড়াই ছড়াই খুব সুন্দর চিঠি লিখেছেন, খুব সুন্দর চিঠি। আপনার চিঠিতে নতুন জামা, আমরা সবসময় ভাবি ঈদে পুজোয় নতুন জামা নেব, কিন্তু ভাইফোঁটাতেও নতুন জামা নেওয়া যায়। তারপরে থালা ভরা নানান রকম মিষ্টি আপনি এসব তুলে ধরেছেন। আর এখানে বোনের ফোঁটার ভাইয়ের হাসি, প্রাণের টান, চিরবন্ধন থাক। অবশ্যই সব ভাই বোনের সব সময় ভাব থাক। এটা আমিও একটা দিদি, আমারও একটা ভাই আছে, আর আমার অসংখ্য 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 দাদা ভাই আছে, আত্মীয়, আবার এমনিও আছে সাহিত্যিক ভাইরা অনেক অনেক। আপনারাও আমার দাদা ভাই। এইভাবেই তো আমরা বাঁচতে চাই, এটাকেই বলে খুশির দিন। দুঃখ থাকলেও আমাদের খুশিটা তো আমরা চাইবই, তাই না? ভালোবাসার হিসাবখানা মোটা। হ্যাঁ, সোমনাথ চট্টোপাধ্যায়ের দাদা এক জায়গায় লিখেছেন, ভাইকে ফোঁটা দিয়ে ভালোবাসার আশীর্বাদের হিসাবখানা মোটা। আমি মনে হচ্ছে উপহারের কথা, উপহার তো দেয়ই ভাই ফোঁটাতে, হিসাবখানা মোটা। খুব সুন্দর, ভালো লাগলো। আচ্ছা, পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটা পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা থেকে 7000136। বন্ধু মনের খাবে, প্রথমেই তোমায় জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। দেখতে দেখতে শরৎ পেরিয়ে হেমন্ত জাগ্রত দ্বারে, ভোরবেলায় শান্ত স্নিগ্ধ প্রকৃতি, শিশির ভেজা ঘাস
আর ভাইফোঁটার সকাল সবটাই আমার মনে কেমন একটা নস্টালজিক ফিলিং তৈরি করে। সেই ছোটবেলা থেকেই ভাইফোঁটার দিন চন্দন বাটার জন্য শিশির সংগ্রহের কাজটা আমারই ছিল জানো মনের খাম। তোমার দেওয়া চিঠির বিষয় হেমন্তের আঙিনায় স্নেহের ফোঁটা। আমার মনের আঙিনায় আজ শিশির স্নাত হলো। বাঙালি আনা ভুরি ভোজ আর আনন্দ পাই শেষের মুখে। তবুও আমরা এই শেষ হইল না, শেষটাকে মেনে নিতে পারি না। অজুহাত খুঁজি যদি আরও কিছুক্ষণ। সেই দুর্গাপুজোর থেকে শুরু ভাইফোঁটা পর্যন্ত সেই আনন্দ রেস চলতেই থাকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবে চিঠি শেষ করেছেন ঝুম্পি সম্বাটোব্যাল, কৈখালি দমদম, উত্তর 24 পরগনা থেকে উনি চিঠিটি লিখেছেন। খুব সুন্দর চিঠি। ছোটবেলা শিশি সংগ্রহ করে চন্দন বাটার কাজটা লিখেছেন আমারই ছিল। ছোটবেলাটা হারিয়ে গেছে জানি, মন খারাপ করছে, কিন্তু আমাদের সত্যি কথা অনেক কিছু হারায়, ছোটবেলা কিন্তু হারায় না। একটু ভেবে দেখুন, সবাইকে, ঝুম্পিকেও বলছি, আমি সবাইকে বলছি, আমি কিন্তু কখনো বলি না যে আমার শৈশব হারিয়ে গেছে, ছোটবেলা হারিয়ে গেছে, কিন্তু আমি অনেক কিছু হারিয়েছি জীবনে। আমি ছোটবেলাকে কি করে হারালাম? ছোটবেলা তো আমার স্মৃতিতে রয়েছে, যত বয়স বাড়বে তত তো আমরা স্মৃতি রোমন্থন করবো। শৈশবের স্মৃতি তো যখন সঙ্গে আছে কখনোই আমি বলি না, কারো কাছে স্বীকার করি না যে আমার ছোটবেলা হারিয়ে গেছে। আমার বান্ধবীর মেয়েও আমার বান্ধবী, মানে ওকে আমি ছোটবেলাকার গল্প শোনাই, ও খুব খুশি হয়। তো আমার তো ছোটবেলা আমাদের সঙ্গেই আছে। তবে এখানে ও বলছে কিছু জিনিস শেষ হয়েও শেষ হয় না, সে তো বটেই, অনেক কিছুই শেষ হয়ে শেষ হয় না, আবার তো প্রথম থেকে শুরু হয়। তো সেই শুরুটা হোক না, আমরা আবার লিখবো, আবার পড়বো, আবার অনেক কিছু করব, আবার পুজো এলে নতুন ছুটি পাবো, নতুন জামা পাবো, ঈদ এলে পাবো, সেইভাবেই তো দিন চলে, তাই না? ছোটোবেলাকার কথা তো ভোলা যায় না, আর ভুলবও না। ঝুম্পি সম্বাটোব্যাল, তোমার চিঠি খুব সুন্দর হয়েছে। ওকেও আমি তুমি বললাম, ও আমাকে দিদি বলে। তুমি আবারও লিখবে। চিঠিটা পড়ে কি গান মনে পড়ছিল আমার, মানে আমি স্বরচিত গান ছাড়া গাই না, কিন্তু এমন এমন গান আছে 2 লাইন না গাইলে, যেমন পুজোর সময় এত ভালো ভালো গান হয়, 2 লাইনের বেশি পারি না, এই মনে হয় আর কি। যাই হোক, এইভাবে আপনারা সঙ্গে আছেন, আমাকে অনেকক্ষণ সহ্য করছেন, আপনাদের সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে চিঠি পড়বো, আর আমার হাতে বেশি চিঠি নেই, তো আমার হাতে চিঠি আর 2টো আছে, আর 2টো চিঠি আছে। আমার 20টা চিঠি পড়া হলো, মোট 22টা চিঠি পড়বো, চিঠি 22টাই এসেছে। তো আমি আরেকবার আপনাদের স্মরণ বা মনে করিয়ে দিই, রাত পোহালেই কাল 1 নভেম্বর রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের কালকে 6ষষ্ঠতম জন্মদিন। আপনারা 6ষষ্ঠতম জন্মদিনে কিছু বক্তব্য বা গদ্য বা পদ্য লিখুন, সেগুলো লিখে ভিডিও আকারে আমাদের দিলে আমরা অভিভূত হব, খুশি হব। আপনারা পাঠাবেন সেই নাম্বার। একটা দিদি ভাই নাকি দাদা চাইলো, আমি একটু পরেই দিচ্ছি। সবাই তো আমাদের নাম্বার জানে না, আবার অনেকেই জানে, অনেকে 2-1জন হয়তো জানে না। নাম্বারটা দেবোত্তম গোস্বামীর নাম্বারে পাঠাবেন, আর আমি নাসিমা বেগম বুলু আমার নাম্বারে পাঠাবেন। দেবোত্তম গোস্বামীর নাম্বার হলো 8927014130, আর আমার নাম্বার 9233141748। আপনারা কিন্তু আমাদের রেডিও লার্ভাস শুভ জন্মদিনে লেখা পাঠাতে ভুলবেন না, ভিডিও পাঠাবেন। আপনারাও সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আচ্ছা, আমার আবার পরের চিঠিটা পাঠিয়েছেন সবাই, ছোট ছোটই পাঠিয়েছে, খুব ভালো লাগছে।
আমরা 100 শব্দ দিয়ে 100 শব্দ বেঁধে দিয়ে আমরা ধন্য হলাম আপনাদের, মানে আমরা ধন্য হয়েছি, আপনারাও ধন্য হয়েছেন। হেমন্ত রাঙিনায় স্নেহের ফোঁটা অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষ মনের খামের পাঠিয়েছেন। চিঠি পাঠিয়েছেন কল্যাণী সরকার, বাণীপুর, উত্তর 24 পরগনা থেকে। বন্ধু মনের খামে, দেখছেন বাংলা আমার সঙ্গে আমি প্রকৃতি, হালকা কুয়াশায় মিঠে রোদে মন ভিজে, চলুন ঘুরে আসি উৎসব নগরী, দিগন্ত বিস্তৃত সোনালি হাসি, পাকা ধানে নুপুরের নিক্কণ, গল্প বনে ফড়িং প্রজাপতি, বাতাসে ভাসে আলোর গান, আকাশ নীলে সোহাগের আলপনা, ভালোবাসার ঝর্ণা ধারায়, সাত রঙা খামে মন ছুঁয়ে, রূপ রানী হেম হৈমন্তী খুশির আঁচল দেয় বিছিয়ে, ঘরে ঘরে স্নেহের পরশ মেখে চলে মঙ্গল কামনা, প্রযুক্তির পাখনায় আমেরিকা রাত জাগা দাদাদের ফোঁটা দেয়, আলপথ ধরে হাঁটা বোন সাক্ষী অটুট বন্ধন, আবহমান কাল বয়ে চলুক আনন্দ ধারা, আজ এ পর্যন্তই। ক্যামেরায় কার্তিকের সঙ্গে অঘ্রাণ, কেমন লাগলো জানাতে ভুলবেন না, আবার দেখা হবে কোনো এক নবান্নের ভোরে, ঐতিহ্য লালিত হোক মন মন্দিরে। এইভাবে চিঠি শেষ করেছেন কল্যাণী সরকার, বাণীপুর, উত্তর 24 পরগনা থেকে। দিদি খুব সুন্দর লিখেছেন। সত্যি তো ভাইফোঁটা, মানে সব ভাইকে তো আর কাছে পাওয়া যায় না, কর্মক্ষেত্রের জন্যে বিদেশে থাকে প্রবাসী ভাইয়েরা, সরাসরি ফোঁটা না নিতে পারলেও এখন অনেক সুবিধা হয়েছে, ফোনে জানানো যায়, ফোনেও ফোঁটা দেওয়া যায় মনে হয়, আমি ঠিক জানি না, হ্যাঁ তবুও বললাম। আর সত্যি তো মানে কি বলবো, ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না, ভাই বিদেশে থাকে, ভাইয়েরও তো সংসার থাকে, তো আমি চাইবো ভাই তো যখন হোক আসবে, ফোঁটা হবে, ভাইয়েরও ভালোবাসা পাওয়া যাবে, দাদারও ভালোবাসা পাওয়া যাবে, বোনও ভালোবাসবে, এইভাবেই আমরা বাঁচবো, এইভাবেই থাকবো। হ্যাঁ, এক জায়গায় দিদি লিখেছেন যে ঘরে ঘরে স্নেহের পরশ মেখে চলে। অবশ্যই ঘরে ঘরে আমরা অনেক সময় একই ছাদের নিচে একই টেবিলে 4 জন খাই, কিন্তু কাজের চাপেই হোক আর যাই হোক কেউ কারোর সঙ্গে ভালো করে কথাও বলি না, এটাও বললাম, কিছু মনে করবে না, হয় অনেক সময় দেখা গেছে। তো সবাই খুব ভালো থাক, এই কামনাই করি। আবার থ্যাংক ইউ লিখেছেন, ঠিক আছে, আমি বাংলাটাই একটু ভালোবাসি, ঠিক আছে দাদাভাই, আপনি সঙ্গে আছেন, ভালো থাকবেন। আর আমার হাতে আর একটা চিঠি আছে, আর একটা চিঠি পড়ে আমি অনুষ্ঠান শেষ করে দেবো, আর আপনারা আবার লিখবেন, এই কথা আমি বারবারই বলবো। হ্যাঁ, আমরা বেঁধে বেঁধে থাকবো সবাই মিলে। আর আমি তো বললাম যে রাত কোহালি 1 নভেম্বর রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডের 6তম জন্মদিনে আপনারা লিখবেন, অনেকবার বলেছি। আর যারা ফোন নাম্বার জানেন না, আমি একটু পরে এখানেই দিয়ে দেবো, আপনারা আরেকবার এটা লিঙ্কটা খুলে দেখলেই পেয়ে যাবেন, 2টো নাম্বার দেব। এবারে চিঠিটি পাঠিয়েছেন মনের খামে, হেমন্তে রাঙিনায় স্নেহের ফোঁটা, অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষ। লিখেছেন গৌতম পতি, কুলবেড়িয়া তুমলুক, পূর্ব মেদিনীপুর থেকে, 7/2/1649। হেমন্ত শীতের আগমনী বার্তা বয়ে আনে, হেমন্তে সকাল হালকা রোদে, শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশার চাদর, প্রকৃতির রং ধীরে ধীরে বদলে যায়, মাটির গন্ধে মেশে স্নেহের উষ্ণতা, হেমন্তর ঘরে ঘরে মায়ার পরশ ছড়িয়ে দেয়, বাতাসে থাকে নরম ঠান্ডা, অথচ মনটা ভরে ওঠে এক অজানা প্রশান্তিতে, শিশুর বিন্দুর মতো ঝরে পড়ে সম্পর্কের মিষ্টতা, পরিশান্ত জীবনে আনে বিশ্রাম,
মাঠে ধানের গন্ধ, কাশফুলের স্মৃতি, আর গ্রামের উঠোন চুলোয় ধোঁয়া, সব মিলিয়ে হেমন্ত যেন জীবনের স্নেহময় পর্ব। হেমন্তের আঙিনায় প্রতিটি বোন ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা এঁকে দিয়ে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে। এক পবিত্র বন্ধন যা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসাই জীবনের মূল মন্ত্র। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি লিখেছিলেন গৌতম পতি, কুলবেড়িয়া তুমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। খুব সুন্দর একটি ছোট্ট চিঠি। তিনটি চিঠিটি এত ভালো লাগলো যে কাঠের ধোঁয়ায় রান্না হতো। এইসব বললেই সাবেকি দিনের কথা মনে পড়ে, দাদির কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, নানির কথা মনে পড়ে। কাঠের ধোঁয়ায় আমিও রান্না করেছি একদিন, অনেক কাঠ জালে পুরো আগুনের প্রচুর বসে কি বলবো। আমার মা একবার কাঠের রান্না করতে গিয়ে কীভাবে মাংসটা ধোয়া ধোয়া গন্ধ করে ফেলেছে, কেউ খায়নি। আমি খুব পিটপিটে আমাকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত দিলে খেয়ে নেবো। আমি বলছি খাবো না মা, তুমি রাগ করো না। বাবা খুব রাগ করছিল। তখন মা বলল আমি একা খাবো, দাঁড়া হচ্ছে তোদের। দিয়ে আমার দাদিকে ডাকলো, দিয়ে আমার দাদি আর মা খেয়ে নিল পুরো মাংস সারাদিন। সেইটা কোনো মানে খুব মনে পড়ে। মায়ের সঙ্গে আমি কোনো দিন ঝগড়া করিনি। মা আমায় বকলো, আমি কিছু কাঁদতাম, যদি বকতো কাঁদতাম। দাদি যদি জানতে পারতো মাকে বকতো, কিন্তু কাউকে বলতাম না। আমি মাকে খুব ভালোবাসতাম, সবাই বাসে। যাই হোক, এটা চিঠিটা লিখেছিলেন গৌতম পতি, কুলবেড়িয়া তুমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। আমার এখানেই চিঠি শেষ। আর আজকের মতন এখানেই চিঠি শেষ হয়ে গেল। এই বিষয়ে আবারও আপনাদের নতুন বিষয় দেওয়া হবে নভেম্বর মাসে। আপনারা আবার সবাই লিখবেন এই আশাই করি। আর সবাইকে আমার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। আর শেষ হয়ে গেল চিঠিগুলো, মনে হচ্ছে আরও পড়ি। হ্যাঁ, এইভাবে আমার পড়তে ভালো লাগে। আর আপনাদের চিঠি তো আরও ভালো লাগলো। তো এইখানে এই পর্যন্তই রইল দাদা ভাই। সবাই ভালো থাকবেন, দিদি, বোন, দাদা, ভাই সবাই ফোটায় ফোটায় আমরা বেঁধে বেঁধে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।